আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেট। গাজার বেত হানুনের নিচে 7 কিলোমিটার দীর্ঘ হামাস টানেলে ভূগর্ভস্থ নগরী ভিতরে যা পাওয়া গেল। চিন্তায় পশ্চিমারা, পরমাণু ইস্যুতে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া, চীন সহ 7 দেশ, জানালো তীব্র পাল্টা প্রতিক্রিয়া। বিজেপি ভারতকে স্পষ্ট হিন্দু রাষ্ট্রের রূপ দিতে চায়, মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের বিস্ফোরক প্রতিবেদন। বিশ্বের প্রথম পারমাণবিক বোমা প্রতিরোধী ভাসমান দ্বীপ তৈরি করছে চীন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বলছে পাকিস্তান। বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প নিয়ে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের জরুরি বার্তা। নতুন কারিশমা দেখালো তুরস্কের মানববিহীন ফাইটার কিজুলেনা। বাংলাদেশের ভূমিকম্পের খবর বিশ্ব মিডিয়ায়। ভিয়েতনামে টানা বৃষ্টি ও বন্যায় 41 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গাজার বেত হানুনের নিচে 7 কিলোমিটার দীর্ঘ হামাস টানেলে ভূগর্ভস্থ নগরী ভিতরে যা পাওয়া গেল। গাজার উত্তরাঞ্চলের বেত হানুন এলাকার ধ্বংসস্তূপের নিচে মিলল একটি বিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্ক, যাকে ইসরায়েলি বাহিনী বর্ণনা করছে হামাসের টানেল নগরী হিসেবে। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই টানেল কমপ্লেক্স ইসরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি করেছে তারা পেয়েছে সুগঠিত যুদ্ধপোস্ট, অস্ত্র মজুত কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং বহু স্তরের পালানোর পথ। আইডিএফ এর প্রকাশিত তথ্য অনুযায়ী টানেলগুলো সাধারণ আশ্রয়স্থল নয়, বরং নির্মাণ শৈলী ও গভীরতার দিক থেকে এগুলোকে সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর বলা যায়। নেটওয়ার্কে ছিল বিদ্যুৎ সংযোগ, সুরক্ষিত দরজা, বিস্ফোরক ফাঁদ, কমান্ড রুম সহ সশস্ত্র কার্যক্রম পরিচালনার অবকাঠামো। ইসরায়েলি সামরিক সূত্র বলছে হামাস দীর্ঘদিন ধরে বেত হানুনের ঘনবসতিপূর্ণ এলাকার নিচে এসব টানেল গড়ে তুলেছে। আইডিএফ এর অভিযোগ, এই নেটওয়ার্ক ব্যবহার করে হামাস যুদ্ধ পরিচালনা করে, রকেট উৎক্ষেপণ সমন্বয় করে। টানেল কমপ্লেক্সে পাওয়া উপাত্তের ভিত্তিতে আইডিএফ দাবি করেছে হামাস নেতারা ভূগর্ভস্থ এই অবকাঠামোকে সেন্ট্রাল অপারেশন হাব হিসেবে ব্যবহার করতেন। সেখানে বিশেষভাবে নির্মিত কামরা, নজরদারি সরঞ্জাম ও বিস্ফোরকের বাক্স পাওয়া গেছে। পাশাপাশি ছিল লজিস্টিক রুট, যা টানেল নেটওয়ার্কে অন্যান্য এলাকার সঙ্গে যুক্ত রাখত। হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে অতীতে সংগঠনটি দাবি করেছে তাদের টানেলগুলো প্রতিরক্ষামূলক এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এসব নির্মাণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে বেত হানুনের এই টানেল উন্মোচন গাজা যুদ্ধের বর্তমান পর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইসরায়েল বলছে এই নেটওয়ার্ক ধ্বংস করলে হামাসের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। অন্যদিকে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়ে গেছে। ঘনবসতিপূর্ণ এলাকার নিচে এমন বিস্তৃত সামরিক অবকাঠামো থাকা মানে বেসামরিক মানুষের ঝুঁকি আরো বাড়ছে। গাজায় চলমান সংঘাতে টানেল যুদ্ধ ইতিমধ্যে বড় ভূমিকা রাখছে। আইডিএফ জানিয়েছে তারা ধাপে ধাপে এসব টানেল শনাক্ত ও ধ্বংসের কাজ চালিয়ে যাবে। চিন্তায় পশ্চিমারা, পরমাণু ইস্যুতে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া, চীন সহ 7 দেশ, জানালো তীব্র পাল্টা প্রতিক্রিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাতে ইরানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের বিরুদ্ধে আনা পশ্চিমা দেশগুলোর আনা একটি প্রস্তাব গৃহীত হওয়ায় রাশিয়া, চীন সহ 7টি দেশ কঠোর প্রতিবাদ জানায়। প্রস্তাবে ইরানকে জুন মাসে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সম্পূর্ণ পরমাণু তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, যা তেহরান রাজনৈতিক চাপ ও অন্যায় হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। কয়েক মাসের তুলনায় এবার প্রথমবারের মতো পরিস্থিতি স্পষ্টভাবে তিক্ত হয়েছে। আইএইএ জানিয়েছে ইরানের হাতে বর্তমানে 440.9 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধির অন্যতম কারণ। সংস্থাটি বলছে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো সিল করা এবং সাইটগুলোর পূর্ণাঙ্গ অ্যাক্সেস তাদের হাতে নেই। প্রস্তাব পাশ হওয়ার পরপরই ইরান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানায়। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমাদের এই চাপ সৃষ্টির কৌশল চলতে থাকলে তারা প্রতিপক্ষের জন্য গুরুতর পরিণতি আনতে বাধ্য হবে। তবে সেই পরিণতি কি হতে পারে তা প্রকাশ করা হয়নি। রাশিয়া ও চীন পশ্চিমা অবস্থানকে অযৌক্তিক এবং সংঘাত উত্তেজিত করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। মস্কো অভিযোগ করেছে আইএইএ কে ইরানের বিরুদ্ধে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাজনৈতিক
উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। বেইজিংও জানিয়েছে এই প্রস্তাব ইরানকে আলোচনার টেবিল থেকে আরো দূরে ঠেলে দেবে। পশ্চিমা দেশগুলো অবশ্য দাবি করছে বিষয়টি রাজনৈতিক নয়, বরং গুরুতর নিরাপত্তা উদ্বেগের কারণে তারা কঠোর অবস্থান নিয়েছে। তাদের মতে ইউরেনিয়াম মজুদের পরিমাণ এবং স্থাপনাগুলোর রহস্যময় সিল থাকা আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তার জন্য হুমকির ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকদের মতে নতুন এই সংঘাত পরমাণু কূটনীতিকে আরো কঠিন করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। তার উপর রাশিয়া চীন ইরানের ঘনিষ্ঠতা পশ্চিমাদের সঙ্গে বিদ্যমান টানাপোড়েনকে আরো তীব্র করেছে। কূটনৈতিক মহল বলছে ইরান কি সিদ্ধান্ত নেয় এবং তার মিত্ররা কিভাবে প্রতিক্রিয়া জানায় তা আগামী কয়েক সপ্তাহের মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক পরমাণু স্থিতিশীলতার গতিপথ বদলে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ভারত সম্পর্কে নতুন রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ভারতের ধর্মীয় বৈষম্য উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে এবং ক্ষমতাসীন বিজেপি দেশটিকে একটি সুস্পষ্ট হিন্দু রাষ্ট্র রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী ভারতের রাজনৈতিক কাঠামো ধীরে ধীরে এমনভাবে রূপ নিচ্ছে যা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্যকে উৎসাহিত করছে। এতে উল্লেখ করা হয় বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর ঘনিষ্ঠ সম্পর্ক বৈষম্যমূলক আইন ও নীতিমালাকে বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে। ইউএসসিআইআরএফ এর প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন আইন ভারতের ধর্মীয় স্বাধীনতার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে। 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে সাম্প্রদায়িক নীতি ও পদক্ষেপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। আরএসএস এর মূল লক্ষ্য হিন্দু রাষ্ট্র। রিপোর্টে দাবি করা হয় বিজেপি ভারতকে একটি স্পষ্ট হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে এবং আরএসএস এর মৌলিক লক্ষ্যই একই। এছাড়া বলা হয়েছে বিজেপির জন্য আরএসএস বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকের সরবরাহ করে এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দীর্ঘ সময় আরএসএস এর সদস্য ছিলেন। সূত্র জেএন। বিশ্বে প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ সহ্য করার ক্ষমতা সম্পন্ন একটি ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন। এই বৃহৎ বিজ্ঞান অবকাঠামো বিশ্বব্যাপী সামুদ্রিক শক্তি প্রতিযোগিতা নতুন করে উস্কে দিতে পারে। এই ৭৮,০০০ টন ওজনের আধা নিমজ্জনযোগ্য টুইন হাল প্ল্যাটফর্মটি বিশ্বের প্রথম ভ্রাম্যমাণ স্বনির্ভর কৃত্রিম দ্বীপ। পিপলস লিবারেশন আর্মি নেভির নতুন ফুজিয়ান বিমানবাহী জাহাজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা এবং পণ্য সরবরাহ ছাড়াই ৪ মাস ধরে 238 জন যাত্রীকে রাখার ক্ষমতা সহ এই সুবিধাটি 2028 সালে পরিষেবায় প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পের সাথে জড়িত বিজ্ঞানীদের মতে এটি বিরোধপূর্ণ মহাসাগরগুলিতে চীনের অভূতপূর্ব ক্ষমতা প্রকাশ করবে। এর বৈজ্ঞানিক আবরণের নিচে একটি বিরল পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধী নকশা রয়েছে, যা মেটা মেটেরিয়াল স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করে বিপর্যয়কর ধাক্কাগুলিকে মৃদু চাপে পরিণত করে। কেন একটি বৈজ্ঞানিক সুবিধাকে পারমাণবিক বিস্ফোরণ সহ্য করতে হবে? এই গভীর সমুদ্রের প্রধান বৈজ্ঞানিক সুবিধাটি সর্ব আবহাওয়া দীর্ঘমেয়াদী বসবাসের জন্য ডিজাইন করা হয়েছে। সাংহাই জিয়াংটং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং ডেকিং এর নেতৃত্বে দলটি 4 নভেম্বর চাইনিজ জার্নাল অফ শিপ রিসার্চে প্রকাশিত একটি পিয়ার রিভিউ পেপারে লিখেছে। এর উপরিভাগে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যা জরুরি বিদ্যুৎ, যোগাযোগ এবং নেভিগেশন নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এই স্থানগুলির জন্য পারমাণবিক বিস্ফোরণ সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। সূত্র এসসিএমপি। ভারতে পলাতক বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সক্ষম। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আবদারারি বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত। এর আগে গত সোমবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। 15 মাস আগে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর বাংলাদেশ সরকার জানায় শেখ হাসিনাকে ফেরত না পাঠানো ভারত বাংলাদেশ
প্রত্যর্পণ চুক্তির পরিপন্থী হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা। তবে ভারত এই বিষয়ে আগের সব অনুরোধ নাকচ করেছে। দেশটি জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার স্বার্থে তারা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। সূত্র ডন। এদিকে বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প নিয়ে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের জরুরি বার্তা। বাংলাদেশের 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই জানিয়েছে যে তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। শুক্রবার এক ফেসবুক পোস্টে জাতিসংঘ জানায়, তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা ও পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও পৃথকভাবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে এই ভূমিকম্পে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। আবহাওয়া অধিদপ্তর জানায়, কম্পনটি নরসিংদীর মাধবদী এলাকায় অনুভূত হয়, যা আগারগাঁওস্থ বিএমডি সিসমিক সেন্টার থেকে প্রায় 33 কিলোমিটার পূর্বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী শহরের দক্ষিণ পশ্চিমে প্রায় 14 কিলোমিটার দূরে এবং এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল 10 কিলোমিটার। ফাইটার জেট কিজিলেলমা আকাশ যুদ্ধে নতুন এক মাইল ফলকে স্পর্শ করেছে। দেশের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইরাক্তারের ঘোষণায় জানানো হয়েছে, তুরস্কের নিজস্ব উন্নত রাডার ব্যবহার করে জেটটি প্রথমবারের মতো একটি F-16 টার্গেটে 48.2 কিলোমিটার দূর থেকে লক্ষ্য করতে সক্ষম হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে তৈরি লক্ষ্যদান এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে সিমুলেটেড পরীক্ষায়ও সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে। টেকিরগাদের কোলরুতে একেন্সি ফ্লাইট ট্রেনিং ও টেস্টিং সেন্টার থেকে উড্ডয়ন করে কিজিলেলমা প্রায় 1 ঘন্টা 45 মিনিট আকাশে অবস্থান করতে সক্ষম হয়েছে। এই সময় দুটি F-16 কিজিলেলমার সঙ্গে ফরমেশন ফ্লাইটে অংশ নেয়, যেখানে একটি কাছ থেকে যৌথ অপারেশন সক্ষমতা যাচাই করে এবং অন্যটি টার্গেট এয়ারক্রাফট হিসেবে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রাডার, জেট এবং ক্ষেপণাস্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের সক্ষমতা। F-16 শনাক্তের পর কিজিলেলমা তাৎক্ষণিক লক্ষ্য অবস্থান এবং গতির তথ্য গোকদোগান ক্ষেপণাস্ত্রের কাছে সফলভাবে পাঠাতে সক্ষম হয়। এই ডেটা লিঙ্কের সফল যাচাই দেখা যায়, কিজিলেলমা বিহাইন্ড ভিজুয়াল রেঞ্জে আঘাত হানতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতায় বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশ। শুক্রবার সকাল 10:38 অনুভূত হওয়া 5.7 মাত্রার এই ভূমিকম্পর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। রাজধানী ঢাকা সহ সারা দেশে পর্যন্ত 9 জন নিহতের খবর পাওয়া গেছে এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। হঠাৎ বাংলাদেশের এই দুর্যোগের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্স এবং আনাদুলু এজেন্সি ছাড়াও আল জাজিরা, এবিসি নিউজ, ডয়েচে ভেলে, আল আরাবিয়া, টিআরটি ওয়ার্ল্ড, দ্য ডন, ডেইলি সাবা সহ বিশ্বজুড়ে বহু গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর কাছে। ডয়েচে ভেলে লিখেছে, শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন ভারত ও বাংলাদেশের বিশাল এলাকায় অনুভূত হয়েছে, যা আঞ্চলিক উদ্বেগ বাড়িয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স দ্রুততার সঙ্গে নিহতের সংখ্যা এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক খবর প্রকাশ করে। এই ভূমিকম্পের পর এর তীব্রতা প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও অনুভূত হয়েছে। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দ সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের খবর জানিয়েছে। গত 3 দিনে ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলা একটানা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় কমপক্ষে 41 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো 9 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। শনিবার ভিয়েতনামের রাষ্ট্র গণমাধ্যম জানায়, এই প্রলয়ঙ্কারী দুর্যোগে 52,000-এরও বেশি বাড়িঘর পানিতে ডুবে গেছে এবং প্রায় 5 লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। টানা 3 দিনের বৃষ্টিতে বেশ কিছু এলাকায় পানির উচ্চতা 1.5 মিটার ছাড়িয়ে গেছে।
কিছু স্থানে 1993 সালের ভয়াবহ বন্যার রেকর্ডও ভেঙে দিয়েছে। উপকূলীয় শহর হোন আই এবং নহা ট্রাইং এর মতো পর্যটন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কফি উৎপাদনকারী এলাকাতেও কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। এদিকে লামডং প্রদেশে ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বহু স্থানে সড়ক ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার বাসিন্দাকে বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে মধ্য ভিয়েতনামে অন্তত রোববার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজার বেত হানুনের নিচে 7 কিলোমিটার দীর্ঘ হামাস টানেলে ভূগর্ভস্থ নগরী, ভিতরে যা পাওয়া গেল। চিন্তায় পশ্চিমারা, পরমাণু ইস্যুতে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া, চীন সহ 7 দেশ জানালো তীব্র পাল্টা প্রতিক্রিয়া। বিজেপি ভারতকে স্পষ্ট হিন্দু রাষ্ট্রের রূপ দিতে চায়, মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের বিস্ফোরক প্রতিবেদন। বিশ্বের প্রথম পারমাণবিক বোমা প্রতিরোধী ভাসমান দ্বীপ তৈরি করছে চীন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বলছে পাকিস্তান। বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প নিয়ে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের জরুরি বার্তা। নতুন কারিশমা দেখালো তুরস্কের মানববিহীন ফাইটার কিজুলেনা। বাংলাদেশের ভূমিকম্পের খবর বিশ্ব মিডিয়ায়। ভিয়েতনামে টানা বৃষ্টি ও বন্যায় 41 জনের মৃত্যু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।